তো এখন আমরা বলবো মহাকর্ষ অর্থাৎ গ্র্যাভিটি। আমরা জানি গ্র্যাভিটি আবিষ্কার করেন স্যার আইজাক নিউটন। তো সূত্রটার বিবৃতি এরকম: মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুই একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো এই সূত্রটা পড়ার আগে আমি মহাকর্ষ বল কিভাবে আর কি আবিষ্কার হইলো সেই সম্পর্কে একটু খুব সংক্ষেপে বলতেছি। দেখো, আমরা জানি যে গ্র্যাভিটি আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন। তো আসলে বিজ্ঞানী নিউটন যে একাই এই সূত্র আবিষ্কার করছে, আসলে বিষয়টা কিন্তু তা না। বিজ্ঞানী নিউটনের আগে অনেক লোকজন, অনেক বিজ্ঞানী, অনেক গবেষক এই বিষয় নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে। সেঞ্চুরির পর সেঞ্চুরি বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন গবেষণা করার পর শেষ পর্যন্ত বিজ্ঞানী নিউটন এই সূত্রটা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। আমরা সবাই একটা গল্প জানি। গল্পটা হচ্ছে এরকম যে নিউটন সাহেব একদিন আপেল গাছের নিচে বসেছিল। তো ওই সময় ওর মাথায় একটা আপেল পড়ে এবং সেখান থেকে সে মহাকর্ষ বল আর কি আবিষ্কার করে। আসলে কিন্তু গল্পটা এরকম না। বিজ্ঞানী নিউটন সাহেবের কাছে যখন সাংবাদিকরা আসলো যে তার কাছে প্রতিবেদন নেওয়ার জন্য যে আপনি কিভাবে মহাকর্ষ বল আবিষ্কার করেন, তখন সে যদি অর্থাৎ নিউটন সাহেব যদি এভাবে বলতো যে একটা আপেলকে পৃথিবী পৃষ্ঠে পড়ার জন্য পৃথিবী আপেলটাকে যে বলে আকর্ষণ করে, ধরো এটা হচ্ছে আমার পৃথিবী আর এটা হচ্ছে ধরো আমার আপেল। তো এই আপেলটাকে পৃথিবী নিচে ফেলার জন্য যে বলে আকর্ষণ করে, ঠিক একই বলে একটা চাঁদকে কিন্তু আকর্ষণ করে। এখানে আপেলটা কিন্তু ঠিকই মাটিতে পড়তেছে, কিন্তু চাঁদ পড়তেছে না। চাঁদ কেন পড়তেছে না? যে আমরা জানি যে চাঁদ যেহেতু পৃথিবীর চাঁদে ঘুরতেছে, তো এই ঘোরার জন্য একটা কেন্দ্রমুখী বলের দরকার। এই কেন্দ্রমুখী বল যে মহাকর্ষ বল দিয়ে দিতেছি, যেহেতু আমাদের মহাকর্ষ বল ওই কেন্দ্রমুখী বলকে দিয়ে দিতেছে, তো এজন্য চাঁদ পৃথিবীর চতুর্দিকে আর কি বৃত্তাকার পথে আবর্তন করতেছে। এজন্য আর কি চাঁদ পড়তেছে না, আর পৃথিবী আপেলটা কিন্তু ভূমিতে পড়তেছে। তো এভাবে যদি সাংবাদিকদের বোঝাতো, তাহলে কিন্তু তারা ভালোভাবে বুঝতে পারতো না। অর্থাৎ তারা হয়তো কেন্দ্রমুখী বলের কখনো নামেই শুনে নাই, তাহলে আমরা কিভাবে বুঝবি? তো ওদেরকে বোঝানোর জন্য সে এভাবে বলে যে আমি একদিন একটা আপেল গাছের নিচে বসেছিলাম। তো ওই সময় আমার মাথায় একটা আপেল গোটা ছোট হয়ে আমার মাথায় পড়ে এবং আমি এটা নিয়ে ভাবি আসলে আপেলটা তো উপরেও যেতে পারতো, আবার এদিক ওদিক যেতে পারতো, আমার মাথায় কেন পড়লো? অবশ্যই কেউ একে টানতেছে, আর এই টান বলটাই আমি আবিষ্কার করছি, এটা হচ্ছে মহাকর্ষ বল। তো এভাবে তখন ব্যাখ্যাটা আর কি দিছি। তো নিউটন সাহেবের আগের অর্থাৎ নিউটন সাহেবের আগের যে বিজ্ঞানীগুলো আছে, অর্থাৎ সর্বপ্রথম যদি আমি বিজ্ঞানীর নাম বলি, সেটা হচ্ছে বিজ্ঞানী টলেমি। তো বিজ্ঞানী টলেমি একটা মডেল দিয়েছিল, মডেলটার নাম হচ্ছে জিওসেন্ট্রিক মডেল। তো তিনি বলছিলেন কিভাবে তো তিনি বলছেন যে আমাদের পৃথিবী হচ্ছে কেন্দ্রে, সূর্য সহ বাকি যে গ্রহগুলো আছে এই গ্রহগুলো এই পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তন করছে, এবং এই মডেলের নাম দেয় যে জিওসেন্ট্রিক মডেল। এর কিছুদিন পর যখন এই মডেল টিকলো না, কখন? যখন কোপারনিকাস আসলো। কোপারনিকাস এসে বললো না, পৃথিবী কেন্দ্রে নয়, কেন্দ্রে হচ্ছে আমাদের সূর্য। তো পৃথিবী কেন্দ্রে নয়, কেন্দ্রে কে? সূর্য। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ সকল গ্রহ উপগ্রহ বৃত্তাকার পথে আবর্তন করতেছে। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তন করতেছে, এবং এই মডেলের নাম দেয় বিজ্ঞানী কোপারনিকাস যে হেলোসেন্ট্রিক মডেল। এবং এরও কিছুদিন পর যখন বিজ্ঞানী কেপলার আসলো, তখন এই মতবাদটা আর খাটলো না, বললো না, আমাদের যে গ্রহ উপগ্রহ গুলো আছে এগুলো আসলে বৃত্তাকার পথে আবর্তন করতেছে না, করতেছে উপবৃত্তাকার পথে। তো এটা সে কিভাবে প্রমাণ করলো? সে 10 বছর
মঙ্গল গ্রহকে নিয়ে গবেষণা করলো, এবং এই সূত্র আমরা এই অধ্যায়ে শেষের দিকে পড়বো। এবারে 3টা সূত্র আছে, তো আমরা ওটা পরে পড়বো। তো আমি যদি একটু বলি, দেখো সে দেখলো যে সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব সব সময় সমান থাকতেছে না। অর্থাৎ দেখো সমান কখন থাকবে, ধরো এটা আমার সূর্য, এই পথটা যদি বৃত্তাকার হয় তাহলে দেখবা যে এইখান থেকে সব দূরত্ব সমান থাকবে। কিন্তু যদি সমান দূরত্ব না হয় তাহলে আসলে এটা আসলে কিভাবে হবে, দেখো এই বৃত্তাকার পথটাকে একটু যদি চাপাই দাও, অর্থাৎ তখন থেকে দেখবা যে আমার উপবৃত্তাকার পথ হবে। এই উপবৃত্তাকার পথের ক্ষেত্রে দেখবা যে এর থেকে এই দূরত্ব এবং এর থেকে এই দূরত্ব সমান হবে না, অর্থাৎ সব জায়গায় দূরত্ব সমান হচ্ছে না। তাহলে এই মতবাদ থেকে আমরা জানতে পারি যে সূর্যের চারদিকে যেগুলো গ্রহ উপগ্রহ আছে উপবৃত্তাকার পথে আবর্তন করতেছে। এটা হচ্ছে আমাদের আগের আর কি বিজ্ঞানীদের মতবাদ। তারপরে আসলে হচ্ছে বিজ্ঞানী হচ্ছে গ্যালিলিও, তারপর আসলো অ্যারিস্টটল। দেখো, তো এখন আমরা চলে আসবো বিজ্ঞানী অ্যারিস্টটল এবং বিজ্ঞানী গ্যালিলিওর কাছে। দেখো যখন বিজ্ঞানী অ্যারিস্টটল যেগুলো কথা বলছিল, আসলে কথাগুলা ওই সময়ে মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু যখন নতুন নতুন বিজ্ঞানী কথা বলা শুরু করে, তখন আসলে এর কথাগুলো ভুল প্রমাণিত হয়। তো অ্যারিস্টটলকে বিজ্ঞানের বলেন আর দর্শনের বলেন এমন কোন শাখা নাই যে একে পাওয়া যায় না। দেখবা যে একে দর্শনে বিভিন্ন বিভাগে, তারপর হচ্ছে যুক্তিবিদ্যায়, অর্থনীতিতে, তারপর হচ্ছে আমাদের জীববিজ্ঞান, আমরা জানি জীববিজ্ঞানের জন্ম হচ্ছে অ্যারিস্টটল, তারপর হচ্ছে অর্থনীতির জন্ম হচ্ছে অ্যারিস্টটল, আবার হচ্ছে একে পদার্থ বিজ্ঞানে, অর্থাৎ মোটামুটি একে আমরা সব জায়গায় বিচরণ করতে আর কি দেখি। দেখো আসলে এ কিন্তু সর্বপ্রথম কথা বলা শুরু করেছিল। আসলে এ অনেক কথাই ভুল বলছিল, তবে এ যদি কথাগুলো না বলতো হয়তো আমরা আজকে সত্য উদ্ঘাটন করতে পারতাম না। বিজ্ঞানী গ্যালিলিও বলেছিল যে পৃথিবী স্থির, এবং তিনি তার প্রমাণটাও দেখাইছে। দেখো প্রমাণটা সে এভাবে দেখাইছে, আমি যদি প্রমাণটা একটু দেখাই, দেখো এটা হচ্ছে পৃথিবী, ধরে এটা হচ্ছে আমার পৃথিবী। এই পৃথিবীটা ধরে নিলাম যে এই দিক দিয়ে রোটেট করতেছে, অর্থাৎ এভাবে ঘুরতেছে। আমি ধরে নিলাম এই পৃথিবীর ভূপৃষ্ঠে এটা একটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে বাড়ির এটা ছাদ। ধরে নিলাম এইখানে একজন ধরে নিলাম এইখানে একজন একটা বলকে সে উপরের দিকে এভাবে নিক্ষেপ করবে, অর্থাৎ বলটা এদিকে নিক্ষেপ করবে। এটা কিন্তু অ্যারিস্টটল ব্যাখ্যা দিতেছে। দেখো যে একজন এই দালানের উপর, একজন ছাদের উপর একজন আছে, সে কি করতেছে, সে এভাবে একটা বল ধরে এভাবে নিক্ষেপ করতেছে। আমি যদি ধরি পৃথিবীটা গতিশীল, ধরে নিলাম পৃথিবীটা এভাবে ঘুরতেছে, এভাবে রোটেট করতেছে, তাহলে দেখো অবশ্যই বলটা এখান থেকে উপরে যাবে, আবার ফিরে আসবে। এই বলটা শূন্যে থাকতে একটা সময় লাগবে, আমি ধরে নিলাম 5 সেকেন্ড লাগবে। যেখানে আমি ছাড়ছি ওইখানে আবার আসতে আমার 5 সেকেন্ড সময় লাগে। তাহলে যেহেতু পৃথিবী গতিশীল, মানে অ্যারিস্টটল বলতেছে যে পৃথিবী যদি গতিশীল হয় অবশ্যই এই পৃথিবীটা এভাবে একটু ঘুরে যাবে, অর্থাৎ 5 সেকেন্ডে পৃথিবী তো আর বসে থাকবে না। পৃথিবীটা ধরো এইখানে আসলো, আমি ধরে নিলাম যে পৃথিবীটা আমার এইখানে আসলো। তাহলে পৃথিবী যদি গতিশীল হয় তাহলে অবশ্যই বলটা এই বাড়িটার পিছনে পড়ার কথা। কিন্তু আসলে কি সেটা হয়? আসলে কিন্তু সেটা হয় না। অর্থাৎ আমরা যেইখান থেকে আমি এই বল নিক্ষেপ করছি আবার ওইখানে কিন্তু আমার হাতে কিন্তু আসে। তুমি যদি দিকে খারাপ উপরে যদি একটা বলকে নিক্ষেপ করে দেখবে তোমার হাতেই আসতেছে, অর্থাৎ এভাবে তিনি সিদ্ধান্তে উপনীত হন যে না, পৃথিবী গতিশীল না, পৃথিবী স্থির। আসলে এটা কিন্তু ভুল, কিন্তু তিনি কিন্তু প্রমাণটা দেখাইছিল, এবং এর কথাটা ভুল প্রমাণ করলো বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও এসে বলল না, পৃথিবী স্থির না, পৃথিবী গতিশীল। এখানে আমার একটা জড়তা কাজ করছে, অর্থাৎ ইনারশিয়া কাজ করছে। তাহলে ল অফ ইনারশিয়া কি? আমরা জানি বস্তুটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, সেটাই আমরা বলি জড়তা। দেখো আমরা যদি, আমি সাধারণভাবে একটা উদাহরণ দেই, দেখো তোমরা যদি একটা বলকে যদি উপরে নিক্ষেপ করো স্থির অবস্থায়, অর্থাৎ আমি যদি এখানে থাকি, আমি যদি বলটাকে এভাবে নিক্ষেপ করি আমার কিন্তু হাতেই চলে আসবে, যদি শুধু নিক্ষেপ করি। এবং তুমি দেখবা যখন ধরো তুমি যখন তুমি দৌড়াইতেছো তখন তুমি কি করলা, একটা বলকে উপরে
দেখবা যে তুমি রানিং এ আসো, হাত দেবা, দেখবা তোমার হাতে এসে কিন্তু বলটা পড়তেছে। অর্থাৎ যখন তুমি গতিশীল থাকতেছো তখনও তোমার হাতে এসে পড়তেছে, এবং যখন তুমি স্থির থাকবা তখন কিন্তু তোমার হাতে এসে পড়বে। তাহলে আসলে এখানে কি হয়? আসলে এখানে পেরাস কাজ করে। পেরাস এভাবে কাজ করে, দেখো যখন তুমি, অর্থাৎ দেখো যখন তুমি গতিশীল থাকবা, আমি ধরে নিলাম এখানে তুমি আসো, তুমি দৌড়াইতেছো ভি বেগে, তুমি আর কি রানিং আছো ভি বেগে, তুমি যদি কি করো, একটা বলকে যদি তুমি উপরে নিক্ষেপ করো, তখন কিন্তু আমাদের ব্রাশ আকারে বলটা পড়ে। কিভাবে? দেখো বলটা কিন্তু ধরো এভাবে এভাবে যাবে, এভাবে যে বলটা আবার এভাবে চলে আসবে, অর্থাৎ একটা পেরাস কাজ করবে। তাহলে ধরো তুমি দুই বেগে দৌড়াইতেছো, তুমি ধরো এইখান থেকে তখন আসবা এইখানে, তখন কিন্তু তোমার বলটা কিন্তু তোমার হাতেই পড়বে। একই সিস্টেমে যখন আমার যেহেতু পৃথিবী গতিশীল, তাহলে গ্যালিলিও বলতেছেন এই বলটা যখন আমি নিক্ষেপ করতেছি, তখন আসলে দেখো আমার যেহেতু পৃথিবী গতিশীল, সেই সাপেক্ষে আমার বাড়িটা গতিশীল, যেহেতু বাড়িটা পৃথিবীর ভূপৃষ্ঠে আছে, এবং তার সাথে যেহেতু আমি আছি, অর্থাৎ একজন লোক আছে, লোকটা গতিশীল। যখন বলটাকে নিক্ষেপ করবে, তখন বলটা যখন গতিশীল থাকবে, তখন কি হবে? তখন পিরাস পারবে, অর্থাৎ বলটা এভাবে যাবে, এভাবে যে এইখানে আসি পড়বে। অর্থাৎ আমি যেখানে নিক্ষেপ করতেছি আমার সেখানেই আসতেছি, অর্থাৎ পৃথিবী স্থির না, এটা কিন্তু গ্যালিলিও প্রমাণ করে দিল। এবং গ্যালিলিও কিন্তু, আমরা জানি যে নিউটনের তিনটা সূত্র আছে। যে প্রথম সূত্র হচ্ছে এফ ইকুয়াল 0 হলে, অর্থাৎ যদি আমি বল প্রয়োগ না করি, যে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এখান থেকে আমরা জড়তার ধারণা পাই। তো জড়তা আসলে কে আবিষ্কার করছে? আসলে কিন্তু জড়তা বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করছে, কিন্তু আমরা পড়তেছি কি বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছে। আসলে নিউটন কিন্তু আবিষ্কার করে নাই, এখানে পুরা ক্রেডিট কিন্তু হচ্ছে গ্যালিলিও। তো গ্যালিলিও কি বলছিল? গ্যালিলিও বলছিল যে কোনো বস্তুকে যদি আমরা ডিস্টার্ব না করি, অর্থাৎ আমি যদি এখানে বল প্রয়োগ না করি, ধরো এখানে একটা বস্তু, ধরো একটা বস্তু, ধরো এই বস্তুটা ভি বেগে গতিশীল আমি ধরে নিলাম। যদি ভি বেগে গতিশীল হয়, একে যদি আমরা ডিস্টার্ব না করি, অর্থাৎ আমরা যদি বল প্রয়োগ না করি, এটা কিন্তু সমবেগে সরলরেখা বরাবর সারা জীবন চলতে থাকবে। এবং এখানে যদি বল থাকে, অর্থাৎ আমি যদি এখানে ডিস্টার্ব করি, ধরো আমি যদি এদিকে বল দেই, ধরো আমি এখানে বল দিতেছি, তাহলে কি হবে? এটা কিন্তু বল আর এটা হচ্ছে বেগ, এটাও ভেক্টর রাশি, বলও কিন্তু আমার ভেক্টর রাশি। তাহলে যেহেতু এটা আলাদা আলাদা ভেক্টর, দুটো আলাদা আলাদা, আসলে কিন্তু এর লব্ধি নিয়ে, অর্থাৎ লব্ধি নিয়ে কিভাবে হবে দেখো, যদি এটা আমি লব্ধি বের করি, তখন লব্ধি এদিকে যাবে, তখন এই বলটা এদিকে না যেয়ে, যখন আমি এদিকে বল প্রয়োগ করতেছি, তখন কিন্তু আর এদিকে যাবে না, না যে কি দিক পরিবর্তন করে এদিকে, অর্থাৎ এদিকে ভি বেগে, অর্থাৎ যে বেগ থাকবে ওই বেগে গতিশীল থাকবে, অর্থাৎ শুধু দিকটা পরিবর্তন করে যখন আমি ওকে ডিস্টার্ব করবো। আবার যদি এই বস্তুটা ধরো এদিকে যাচ্ছে, আমরা যদি এদিকে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে এর বস্তু কি হবে? বেগের হ্রাস হবে, এক সময় দেখা যাচ্ছে 0 হয়ে যাবে। আবার যদি এদিকে বল প্রয়োগ করি, তাহলে কি হবে? তাহলে এর বেগ যেটা আছে তার চেয়ে একটু বৃদ্ধি পাবে। এভাবে গ্যালিলিও কিন্তু জড়তার আর কি সংজ্ঞা প্রদান করে, এভাবে জড়তা আবিষ্কার হয়। দেখো তারপরে হচ্ছে, এখন যদি আমি প্রশ্ন করি যে বল দেখি যে সমসাময়িক বিজ্ঞানীদের মাঝে পদার্থবিজ্ঞানে কার বেশি অবদান, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার দিবা কি? যে বিজ্ঞানী নিউটন। আসলে অ্যান্সারটা কিন্তু ঠিক, কারণ বিজ্ঞানী নিউটন, আর একটা এখানে বিজ্ঞানী আনতে পারি, সেটা হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। কারণ বিজ্ঞানী আইনস্টাইন এবং নিউটন দুজন বিজ্ঞানী কিন্তু পদার্থবিজ্ঞানে অনেক অবদান করেছেন, যেটা আমরা কখনোই ভুলতে পারবো না। হয়তো তাদের জন্ম না হলে আমরা আরো 200 থেকে 300 বছর পিছিয়ে থাকতাম, এটা আমাদের ধারণা। তো দেখো বিজ্ঞানী নিউটন কখন এগুলো আবিষ্কার করলো? বিজ্ঞানী নিউটন যখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতো, তখন আমাদের করোনা ভাইরাসের মতো ওই সময় একটা মহামারী হয়েছিল। মহামারীটার নাম হচ্ছে প্লেগের মহামারী। তো ওই সময় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় 2 বছরের জন্য বন্ধ ছিল। তো নিউটন সাহেব এই 2 বছরে বাড়িতে বসে বসে অনেক পদার্থবিজ্ঞানের অনেক তথ্য, অনেক আর কি গবেষণা করে। সে ক্যালকুলাস, বাইনোমিয়াল থিওরি, আলোর স্পেকট্রাম, এবং সে একটা বই লিখে ফেলে, এবং বইয়ের নামটা হচ্ছে যে প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিকা।
এই বইটা একজন ইন্ডিয়ান বিজ্ঞানী রিরাইট করতে, অর্থাৎ তার ভাষায় রূপান্তর করতে সময় লাগে 10 বছর। তাহলে কি তোমরা বুঝতে পারতেছো যে নিউটন সাহেব কোন লেভেলের বিজ্ঞানী ছিলেন আর এই বইটার গুরুত্ব কত। তো এখন আমরা চলে যাই মহাকর্ষে। দেখো আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে ধরো এটা পৃথিবী, এই পৃথিবীর উপর ধরো এটা হচ্ছে আমার আপেল। আপেল কিন্তু ঠিকই ভূমিতে পড়তেছে, কিন্তু চাঁদ কেন ভূমিতে পড়তেছে না? তো এটার যদি আমি একটু ব্যাখ্যা দেই, দেখো নিউটন যেভাবে আর কি ব্যাখ্যা দিছে, আমি সেই ব্যাখ্যাটা যদি দেই যে আপেলকে যে বলে টানতেছে ঠিক একই বলে কিন্তু চাঁদকেও পৃথিবী কিন্তু টানতেছে। তাহলে আপেল ঠিকই পড়তেছে কিন্তু চাঁদ আমার কিন্তু পড়তেছে না। তো দেখো আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি, ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুকে কেন্দ্র করে একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তন করতেছে, তাহলে কি এখানে কোনো বল কাজ করতেছে? দেখো, তো এটা বোঝার আগে আমি যদি এইখানে একটা বুঝাই। দেখো ধরো এটা হচ্ছে বৃত্তাকার পথ, তো এই বৃত্তাকার পথে কোন একটা বস্তুকে ধরো আমি এভাবে ঘুরাইতেছি। যদি এভাবে আমি ঘুরাই, অবশ্যই এখানে একটা কেন্দ্রমুখী বলের উদ্ভব হবে। যদি কখনো কেন্দ্রমুখী বল না থাকে তাহলে কি হবে, বস্তুটা যদি ভি বেগে গতিশীল হয় তাহলে দেখবা যে বস্তুটাকে যখন ছেড়ে দিবা তখন কিন্তু স্পর্শক বরাবর চলে যাবে। আবার এই বস্তুটা যখন এখানে থাকবে তখন বস্তু যদি ছেড়ে দাও তাহলে কিন্তু স্পর্শক বরাবর চলে যাবে, ভি বেগে এভাবে গতিশীল হবে। যদি এখানে বস্তুটা থাকে এইভাবে কিন্তু স্পর্শক বরাবর চলে যাবে। আবার যদি বস্তুটা এইখানে থাকে তাহলে কিন্তু স্পর্শক বরাবর চলে যাবে, অর্থাৎ লম্ব বরাবর চলে যাবে। তাহলে দেখো আমার প্রশ্ন হচ্ছে, যদি একটা বস্তু বৃত্তাকার পথে আমি আবর্তন করাই তাহলে এর উপর কোনো বল কাজ করবে? বলো দেখি তোমরা। দেখো অবশ্যই আমি যদি একটা বস্তুকে বৃত্তাকার পথে আবর্তন করাই তাহলে অবশ্যই তার উপর একটা বল কাজ করবে। সেই বলটা হচ্ছে আমরা জানি কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল যদি না থাকে বস্তুটা কিন্তু বৃত্তাকার পথে কখনোই আবর্তন করবে না। এই কেন্দ্রমুখী বল সব সময় সব জায়গায় কিন্তু সমান হারে দিতেছে। এই বলটা যদি না থাকে তাহলে কিন্তু আর কি বস্তুটা বৃত্তাকার পথে আবর্তন করা সম্ভব নয়। দেখো, তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপেল ঠিকই ভূমিতে পড়তেছে কিন্তু চাঁদ পড়তেছে না। তো এই ব্যাখ্যাটা যদি আমি দিতে যাই, দেখো তো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার কি চাঁদ। তো আমরা গ্যালিলিও সাহেব যেটা বলছে যে কোনো বস্তুকে যদি তোমরা ডিস্টার্ব না করো, অর্থাৎ কোনো বল বাহ্যিক বল যদি প্রয়োগ না করো তাহলে সেই বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় সারা জীবন থাকবে। অর্থাৎ এটা হচ্ছে জড়তার সংখ্যা। তো জড়তার সংখ্যা কিন্তু সর্বপ্রথম গ্যালিলিও দিছে, তারপরে আমরা কিছুদিন পর যে নিউটন সাহেব দিল এটাকে একটু ভালোভাবে উপস্থাপন করলো যে সূত্র আকারে। যাই হোক, তো গ্যালিলিও বলছে যে একটা বস্তুকে তুমি যদি ডিস্টার্ব না করো সারা জীবন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। অর্থাৎ আমি ধরে নিলাম যে এই চাঁদের বেগ হচ্ছে ভি। যদি পৃথিবীর উপর এই চাঁদের উপর কোনো বল না থাকে সে কিন্তু এই বেগে সারা জীবন ধরো এইভাবে যাবে, আবার এইভাবে যাবে। ধরো এটা বি বেগ, এটা ভি বেগ, সারা জীবন ওই গতিতে সরল রেখা বরাবর চলতে থাকবে। তাহলে দেখো যদি পৃথিবীর কোনো বল না থাকে চাঁদটা কিন্তু এই পৃথিবীকে ছেড়ে যাইতেছে। অর্থাৎ দেখো যদি আর কি বল কোনো কাজ না করে তাহলে কিন্তু এই চাঁদটা আর এখানে থাকতেছে না, পৃথিবী কিন্তু ছেড়ে যাচ্ছে। এটা কি কখনো হয় না? এটা হয় না। কারণ হচ্ছে যে চাঁদ কিন্তু পৃথিবীকে ছেড়ে যাচ্ছে না, অর্থাৎ আমরা দেখতেছি চাঁদ কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে এটা কিভাবে সম্ভব? দেখো এখন দেখো যদি এখানে বল কাজ করে তাহলে আমাদের কাজটা কিভাবে হয়। দেখো চাঁদের বেগ হচ্ছে এদিকে, আর আমি ধরো পৃথিবী টানতেছে এই বরাবর এফ বলে, তখন কি হবে আমি বলতেছি ধরো টানতেছি, তাহলে কি হবে বেগ কিন্তু পরিবর্তন হবে না, বেগটা ওই বেগে থাকে। যেহেতু আমি চাঁদটাকে এভাবে টানতেছি তাহলে এই দুটার লব্ধি আকারে যাবে। ধরো এদিকে আসলো, আমি ধরে নিলাম যে এই দুটার লব্ধি আমি ধরে নিলাম তো এভাবে ধরা গেল।
ধরো এভাবে আর কি দিলাম, তাহলে আবার চারটা এদিকে যেতে হবে স্পর্শ বরাবর। এই বলটা তো শুধু এইখানে টানতেছে না, দেখবা যে প্রত্যেকটা রাস্তায় এইভাবে কিন্তু টানতেছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি এফ বল কিন্তু প্রয়োগ করতেছে, অর্থাৎ কেন্দ্রমুখী বল প্রয়োগ করতেছে। তাহলে কি হবে, আবার ধরো এই আমি এইভাবে টানতেছি, তাহলে আবার এটা লব্ধি আকারে হয়ে যাবে, এইভাবে হবে। ধরো আবার বেগটা কিন্তু ওদিকেই থাকবে, তখন আবার কিন্তু আমি টানতেছি, কন্টিনিউয়াসলি আমি টানতেছি, কারণ এই এফ বলটা কিন্তু সব জায়গায় সমান হারে টানতেছে। তাহলে আবার এদের লব্ধি হবে এভাবে। তাহলে দেখো আসলে আমাকে আর পরের গুলা দিতে হবে না, তাহলে দেখতেছি আমার চারটা এভাবে 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 এভাবে, দেখো বৃত্তাকার পথে সারা জীবন সমদ্রুতিতে চলে থাকতেছে। অর্থাৎ এজন্য চাঁদ আমাদের পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করতে সেটা। এখন দেখো যদি কখনো চাঁদের বেগ জিরো হয়, চাঁদের বেগ ধরে নিলাম জিরো হয়ে গেছে, অর্থাৎ চাঁদের তোমার বেগ নাই, অর্থাৎ স্থির আছে, তখন দেখবা যে চাঁদ ভূপৃষ্ঠে পতিত হয়েছে, অর্থাৎ উপর থেকে নিচে পড়ে গেছে, অর্থাৎ আমাদের পৃথিবীতে চলে আসছে। তো এখন আমরা আমাদের টপিকে চলে যাব, মহাকর্ষ বল। দেখো